তুমি নিপুণ তোমার হাতে কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম হ্যালো কুকিং বিডি থেকে। জানি না আজকের এই ভিডিওটি কার কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। আজকে একদমই অন্যভাবে কবুতরের মাংস রেসিপি রান্না করে দেখাবো, যেটা আমার জন্য একটা ইউনিকভাবে রান্না করতেছি। কেননা আমার এই ধরনের রান্নাগুলো করার জন্য আমি একটা মশলা রেডি করে রাখি, আর সেইটার মধ্যে আমি গরুর মাংস বা হাঁসের মাংস আর কবুতরের মাংসের মধ্যে আমি এই মশলাটা ইউজ করি। তো কতটা মজার হয় আর কালারটা কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। জানি না আমার এই ছোটো আকারের রান্নাবান্নাগুলো আজও আমার হ্যালো কুকিং ভিডিওতে ভালো লাগবে কিনা। আপনাদের ভালো লাগা থাকলে সেটাই আমার কষ্ট। ঠিক আছে, দেখতে থাকুন নতুন এই কবুতরের মাংসের রেসিপিটি। কিছু শুকর তোমার। আসসালামু আলাইকুম, হ্যালো কুকিং বিডি থেকে চলে আসলাম কিচেনে। আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, বাকি চ্যানেলগুলো সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য রইল দোয়া ভালোবাসা। আজকের এই ছোটো ভিডিওতে শেয়ার করব কবুতরের মাংস রেসিপি, যেটা আমি এইখানে 3টা কবুতরের বাচ্চা একদম পরিষ্কার করে রেডি করে ধুয়ে বাটিতে নিয়ে নিলাম। আর তার জন্য যে মশলাগুলো আছে সেগুলো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট। আর এখানে আমি হাঁসের মাংস আর কবুতরের মাংস রান্না করার জন্য সব সময় ঘরোয়াভাবে একটা মশলা রেডি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই অনেক দিন ধরে। আর যখনই এই দুইটা রেসিপি রেডি করি তখন ওই মশলাটা আমি ইউজ করি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সবগুলা মশলা আমি সরিষার তেলের মধ্যে ভাজি করে তারপরে রেখে দিই। আর এখন এই যে ডিপ ফ্রিজ থেকে আমি নামিয়ে নিছি, এখন এখান থেকে একটু তেল দিয়ে, আলাদা কোনো তেল দিব না, আমি এইখান থেকে একটু তেল দিয়ে কবুতরের মাংসটা রান্না করব। মাশাআল্লাহ, এতটা সুন্দর ফ্লেভার আর এতটা কালারটা সুন্দর আসে, মনে হয় যে তেলের পরিমাণটা এত বেশি। আসলে তেলের পরিমাণটা একদমই কম। এটা একদম নতুনভাবে একটা ইউনিকভাবে শিখলাম আমি, যে তেলটা যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। আর মশলা দিয়ে এইভাবে হাঁসের মাংস বা কবুতরের মাংস এই দুটাকে মজা করার জন্য এই মশলাটা এইভাবে করে নেওয়া। তবে আপনাদের কাছে কেমন লাগবে জানি না, আপনাদের কাছে খারাপ লাগলে ইগনোরও করতে পারেন। আমার কাছে ভালো লাগার থেকে আমি দিলাম। তো এখানে যে রেডি করা মশলাগুলো ডিপ ফ্রিজে রাখলাম, সেইখান থেকে এই যে 2-2.5 চামচের মতো দিয়ে দিলাম, কারণ এখানে সবগুলা মশলা এবং সব আছে। তো এটা যেহেতু পার্সোনালি ওটা বলতেছি না, আপনারা শুনতে চাইলে পরে বলবো নি। এখন দেখা যাক রেসিপিটি কি দিয়ে রান্না করতেছি। তো আমি প্রথমেই ওই মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন রসুনের পেস্ট, আদার পেস্ট এক এক করে সব দিয়ে দিব। যেহেতু একটু কবুতরের মাংসটা বেশি, যেহেতু 3টা, আর 2টা হলে একটু কম হতো, 3টা আকারে। আর বাচ্চাগুলো কিন্তু একদম শুকনা না, বড় মিডিয়াম সাইজের আর কি। তো আমি এইখানে রসুনের পেস্ট, আদার পেস্ট আর 2-3টা কাঁচামরিচ পেস্ট করে একসাথে ব্লেন্ড করে এটাও দিয়ে দিলাম। কারণ আর দিচ্ছি পেঁয়াজের পেস্ট। 3টা পেঁয়াজকে আমি ব্লেন্ড করে একসাথে এভাবে রেখে দিলাম। আর এই যে শুধু যে কবুতরের মাংস না, হাঁসের মাংসের মধ্যেও যদি আপনারা এই মশলাটা ইউজ করেন আর বাটা মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করেন, মাশাআল্লাহ। হাঁসের মাংস আমরা শীতের সময় সবাই খাই, আর এই হাঁসের মাংস দিয়ে রুটি, লুচি, পরোটা খাওয়ার জন্য এই মশলাগুলো দিয়ে এতটা মজা করে রান্না করা যায়, ঝোলটা এত ভালো লাগে। আমার ভালো লাগা যতটুকু আমি তো সেটা বলেই ফেলতেছি, তবে তার চেয়ে বেশি হয়েছে কিনা জানি না। তো আমি কিন্তু আদার পেস্ট, রসুনের পেস্ট আর পেঁয়াজ, কাঁচামরিচের পেস্ট একসাথে দিয়ে মশলাগুলো একদমই নেড়ে চেড়ে, এখনও কোনো পানি দিচ্ছি না, এগুলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে মশলাটা যত ভালো কষানো হবে অতটাই ভালো লাগবে, আর ঝোলটাও গাঢ় হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। আর টমেটোটাও কিন্তু পজন করা, আলাদা কোনো পানি দেওয়া দরকার নেই। এখন কিন্তু টমেটো থেকে পানি বের হয়ে যাবে, যেহেতু এটা ডিপ ফ্রিজে পজন ছিল। আর ওইখান থেকে এনে কিন্তু আমি এই যে তরকারির মধ্যে, যে কোনো রেসিপির মধ্যে আমি টমেটো না দিলে আমার ভালো লাগে না। তবে কবুতরের মাংস বলে কথা, ফ্লেভার এবং কালারটা ঠিক রাখার জন্য টমেটো দিতেই পারেন। তবে হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন, সমস্যা নেই। আমার প্রতিটি রান্নার মধ্যে হয় সাদা মাটা আকার, সাদা মাটা মশলা, যেটা একদমই আমরা নর্মাল ফ্যামিলিরা, মধ্যবিত্তরা হাতের কাছে যেই মশলাগুলো থাকবে ঠিক তেমনভাবে আমার রেসিপিগুলো আমি ওইভাবে দেখাই। আমি শুরুতেই বললাম আমার হ্যালো কুকিং ভিডিওতে সাদা মাটা রান্না বান্না, তেল পেঁয়াজ কম দিয়ে যে রান্নাগুলো আপনারা দেখতে পছন্দ করেন, ঠিক সেই রান্নাগুলো আমি আমার এই চ্যানেলটিতে শেয়ার করব।
কথা বলতে বলতে মশলাগুলো একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি শুকনা মশলাগুলো এখনও কিচ্ছু দিই নাই, শুধু আমি বাটা বা পেস্ট করা মশলাগুলোই দিছি। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া একটু চিন্তা করে দিতে হবে, কেননা আমি যে মশলাগুলো পার্সোনালি করে রাখছি সেইগুলাতে কিন্তু আমি অনেক মশলা দিয়ে এই রেডিটা করে রাখছি, তেলের মশলাটা। তো এখন দিয়ে দিছি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। তো জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়াটা একটু হিসাব করে দিতে হবে, যেহেতু মশলার মধ্যে আগে দিয়ে দিছি তার জন্য। তো প্রচুর পরিমাণে মশলা সিদ্ধ করতেছি, মনে হয় যে অনেকগুলা। এখানে 3টা কবুতরের ছোট মিডিয়ামের বাচ্চা, এগুলা পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। আর আমার কাছে এত বেশি লাগতেছে। তবে কে কে আমার সাথে একমত, আমি কিন্তু এই যে কবুতরের মাংসটা একদমই খেতে পারি না। তবে যদিও জোরদস্তির উপরে খেতে হয়, আমার অতটা ভালো লাগে না। তারপরও নিজের রুচিসম্মতভাবে বানাচ্ছি যেন একটু আমি খেতে পারি, না হলে এটাও বকাবকি হয়। কারণ কবুতরের মাংসের মধ্যে প্রচণ্ড ভিটামিন আছে, আমাদের শরীরের জন্য এটা ভালো, রক্তের জন্য। তবে এই জিনিসটা আমি খেতে পারি না। এখন আমার এটা কেমন রুচি হয়ে দাঁড়িয়েছে জানি না। তো এখনও কিন্তু আমি কোনো পানি দিই নাই, একদম টমেটো থেকে যতটুকু পানি বের হচ্ছে আর এটা দিয়ে আমি মশলাগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা এত সুন্দর আসছে যে মশলা শুধু কালারগুলা। তো এই পর্যায়ে মশলাগুলো সিদ্ধ হওয়ার পরে আমি পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, না হলে টমেটোগুলা মনে হয় যে গলতেছে না। এই জন্য আসলে ডিপ ফ্রিজে টমেটো গলে যায়, তারপরে এই যে চাম্বাটা উঠে থাকে, এই জন্য একটু চিন্তা লাগে। তো ডাকনা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার আপু ভাইয়াদেরকে আরও একটা কথা বলবো, আমার এই ভিডিওগুলো যারা দেখেন মন থেকে, তারা পছন্দ করেন, তাদের জন্য রইল দোয়া ভালোবাসা। তবে আমার প্রতিদিনের ডেলি কিচেনের এই ভিডিওগুলোর জন্য যারা অপেক্ষা করেন প্রতিদিন সন্ধ্যা 6টায়, তাদের জন্য রইল দোয়া ভালোবাসা। মশলাগুলো এই পর্যায়ে অনেকক্ষণ কষানোর পরে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে কবুতরের মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তবে ছোটো কড়াইয়া ছোটো বাটি, এই জন্যই আমার কাছে মনে হয় বেশি লাগতেছে, আর খাই না বলেও মনে হয় বেশি লাগতেছে, এইটাই। তো অন্য কিছু বলার আর কিছুই নাই। যেহেতু কিচেন চ্যানেল, জানি না আমার এই রান্না বান্না আমার আপু ভাইয়াদের আজও ভালো লাগবে কিনা। মাশাআল্লাহ, কবুতরের মাংস হয়তো আমি অতটা পছন্দ করি না, খাই না, এতটুকুই। তবে কালারটা দেখতে এতটা আমার ভালো লাগা, এটা একমাত্র আমার সেই ঘরোয়া ভাবের মশলাটা করে ডিপ ফ্রিজে প্রজেন করা। আর এই মশলা দিয়ে হাঁসের মাংস আর কবুতরের মাংস একটুখানি রান্না করে দেখবেন কতটা ভালো একটা ফ্লেভার আসে। সব কিছু মিলিয়ে রান্না বান্না এগুলো একদমই একটা মনের ব্যাপার। তেল মশলা বেশি দিলে যে রেসিপি ভালো হয়, দেখতে সুন্দর হয়, এমন কোনো কথা নেই। তো এই যে মাংসটা কিন্তু সামান্য একটু পানি দিছি, যে সেটার মধ্যে আমার আলহামদুলিল্লাহ একবারে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে আমার আপু ভাইয়াদেরকে এতটুকুই বলবো, যেহেতু আমি প্রথমে কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিছি, এখন আরও একটু পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। যেহেতু কবুতরটা একদম ছোট ছিল না, একটু শক্ত আকারেই হবে, হাড্ডিগুলা না হলে খেতে পারবে না বাচ্চারা। তো তার জন্য পরিমাণে পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে তারপর আমি এটাকে যতটুকু ঝোল আকারে রাখবো ঠিক ততটুকুই নামাবো। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু সামান্য একটা ভিডিও আমার এখান থেকে স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি বলতেছি। জানি না এই কবুতরের মাংসের রেসিপি আপনাদের কেমন লাগবে। আলহামদুলিল্লাহ, আমার কিন্তু রান্না বান্না শেষ হয়ে গেছে। আর নামানোর আগে আমি হালকা একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নিছি। আর মাশাআল্লাহ, এখন কালারটা যে কত সুন্দর হয়েছে, আর মজাটা কোনো অংশে কম হয় নাই। আলহামদুলিল্লাহ, কবুতরের মাংস বলে কথা, খুব মজা হয়েছে। সবাই দোয়া করবেন, সবার কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে সব সময়ের মতো আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।